সিলেটে আসার পথে যতটা না প্রবলেম হয়েছে, যাওয়ার পথে প্রবলেমটা আরও বেশি। আমরা এই হোটেলটাতে ছিলাম, এবার সিলেটে এসে আমরা সত্যি খুব হতাশ। গুড মর্নিং এভরিওয়ান, সবার কি খবর? 2 দিন ভালো এনজয় করলাম, খুব মজা করলাম। আমরা এই হোটেলটাতে ছিলাম, 4 তলা একটা হোটেল। এখানে ওদের রুম আছে, 4-5টা রুম আছে। তো আমরা সবাই রেডি হচ্ছি, ব্যাগ ঠ্যাগ বাঁধা হচ্ছে। তবে আমরা আসছিলাম 8 জন, 3 জন চলে যাবে বাসে, কারণ তাদের পশ্চাৎ দেশের অবস্থা খুবই খারাপ, তাই তারা সহ্য করতে না পেরে তারা এখন চলে যাবে বাসে করে। আর আমরা 5 জন আস্তে আস্তে করে ইনশাল্লাহ চলে যাব। এই যে আমার R15, রাহাতের R15, ইমরানের ফেজার, রাতুলের জিক্সার, শিশিরের জিক্সার, মোট 5টা বাইক আসছিলাম আমরা। আর এই হোটেল সম্পর্কে কিছু তথ্য আপনাদের চলেন এখন দিচ্ছি। ভাইয়ের নাম বিল্লাল আহমেদের ভাইয়ের হোটেলে উঠছি আমরা। আমাদের হোটেলের নাম হচ্ছে জাফলং পয়েন্ট। তো জাফলং পয়েন্টে আসার পরে আমরা, এটা হচ্ছে 4 তলা একটা ভবন, আমরা টপ ফ্লোরে আছি। আর এই টপ ফ্লোরে আমাদের 2টা রুম আছে, 401, 402, এই 2টা রুম। ভাই এখন একটু বলেন তো আপনাদের নিচ থেকে উপর পর্যন্ত ভাড়াগুলো কেমন? মানে এটা বলতে গেলে যে আমাদের এখানে ফ্যামিলি মেম্বার রুম আছে, সিঙ্গেল রুম আছে, এইরকম পেট্রোলার রুম আছে, বিভিন্ন কোয়ালিটির রুম আছে। তারপরে দেখা গেছে ফ্যামিলি রুমগুলো আপনার 4টা খাটের, 5টা খাটের এরকম আছে। 4,000 থেকে শুরু করে 4,000, 3,000 বা 3500 এইরকম আছে। আচ্ছা, ডাবল বেডরুমের ভাড়া কত? ডাবল বেডরুমের ভাড়া যে হইতেছে আপনার 3,000, 3500 এইরকম। এসি এসি আছে, নন এসি। নন এসি ভাড়াটা কত? নন এসি ভাড়া আপনার হইতেছে 3500 টাকা। 3500 টাকা। এসি এসি আপনার হইতেছে 3,000, 3500 এইরকমই। মানে আচ্ছা, তো এক রুমে কয়জন থাকতে পারবে? এক রুমে আপনার হইতেছে ম্যাক্সিমাম 10 থেকে 12 জন থাকতে পারবে, বা 4 জনও থাকতে পারবে। মানে ম্যাক্স 10 থেকে 12 জন থাকতে পারবে। আচ্ছা, আমরা যে রুমটাতে আছি টপ ফ্লোরে 401, 402, আমাদের এই রুমে কয়জন থাকতে পারবে? আপনাদের রুমে আপনি 4 জন, ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবে। আচ্ছা, আপনার এক্সট্রা বেডিং দিয়ে দিবেন? এক্সট্রা বেডিং দিয়ে দেবো। এমনি আমরা দেখলাম আপনার হোটেলের রুমের ভিতরে 2 জন শোয়ার জন্য খাট আছে, মানে আপনারা ফ্লোরিংয়ে 2 জন আরও ব্যবস্থা করে দেওয়া হবে। ভাইয়ের হোটেলে এসে অনেক ভালো লাগলো এবং ভাইয়ের সার্ভিস খুব ভালো। আমার সাজেশন থাকবে, আপনারা যদি জাফলং 0 পয়েন্টে আসেন, আপনারা অবশ্যই এই হোটেলটায় থাকবেন, এদের সার্ভিস ভালো। তবে একটা কথা বলি, এই হোটেলের কোনো খাবার ব্যবস্থা নেই আপাতত, সামনে হবে। আপনারা জাফলংয়ে 0 পয়েন্টে থেকে দুপুরে রাতে খাবারটা খেয়ে নিতে পারবেন। আর উন্নত মানে আমরা রুম চেষ্টা করতে, মানে হওয়ার জন্য হবে ইনশাআল্লাহ। এখন সময় হচ্ছে 2টা 23। আমরা এখন ইনশাল্লাহ রওনা দিব। চালাতে পারো সাইকেল? দেখি চালাও তো দেখি। ওরে বাবা, ওরে ওরে, সাইকেলের সামনের চাকা দিয়ে পিছনের চাকা উঁচা করতে পারো? ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ, আল্লাহর নামে রওনা করলাম আমরা। সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। দাঁড়া, এই যে গ্যারেজ আছে, সামনে গ্যারেজ আছে। আমরা একটু ঝামেলায় পড়ছিলাম, শিশিরের বাইকটা স্টার্ট নিতে ঝামেলা করতেছিল, কারণ গত রাতে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মেবি প্লাগে পানি গেছে। প্লাগটা পরিষ্কার করলাম, এখন ঠিকঠাক মতো চলতেছে। ঠিক আছে, আমরা এদিক দিয়ে আসলাম না, তামাবিল। সিলেটে আসার পথে যতটা না প্রবলেম হয়েছে, যাওয়ার পথে প্রবলেমটা আরও বেশি। তার কারণ হচ্ছে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এই মালবাহী যে পাথরের ট্রাকগুলো আছে, এগুলো রাস্তাটাকে ডাবায় ফেলে, এই জন্য ফোড়ার মতো উঠে থাকে রাস্তায়। এই ফোড়ার মাঝখানে যদি চাকা পড়ে, চাকা স্লিপ খায়, অনেক সময় চাকা ডিসব্যালেন্স হয়ে যায়। সো বি কেয়ারফুল। সিলেট থেকে আসার সময় আমার মনে হয় দিনের যাত্রাটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য। আসার সময় একটু দেখে শুনে আসবেন, যাওয়ার সময় আরও বেশি দেখে শুনে যাবেন। সো সাথেই থাকবেন। আর এখন সময় হচ্ছে 4টা 15। মাঝখানে বাইকের একটু সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। আর সিলেটের সৌন্দর্যের কথা যদি বলি, এবার সিলেটে এসে আমরা সত্যি খুব হতাশ। তার কারণ হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই মে মাসে আসবেন না। বর্ষাকাল হচ্ছে সিলেট আসার জন্য সবচেয়ে উপযুক্ত একটা সময়। তো এইবারে এই সময় আসার ফলে 1 নাম্বার সমস্যা হচ্ছে কোথাও পানি নাই, পানির সংখ্যা খুবই কম। মায়াবী ঝর্ণার যে
অপূর্ব দৃশ্য, সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। এবার বর্ষাকালটাই হচ্ছে জাফলং আসার একদম উপযুক্ত সময়। যারা আসার প্ল্যান করতেছেন, আমার ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে খুব উপকারিত হবেন। সিলেটে আসার সময় এই যে এরকম ট্রাকবাহী যে পাথরগুলা, এগুলা থেকে সাবধান। এই পাথরগুলা নিচে রাস্তায় পড়ে থাকে, যে কারণে যদি ওভার স্পিডিং করেন গাড়ি স্কিড কাটা যাওয়ার সম্ভাবনা আছে। খুব সুন্দর জায়গা, মানে প্রকৃতি কন্যা বলা হয় এটাকে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আছে এই জায়গায়, বাট আপনার সময়টা বুঝতে হবে যে আপনি কখন আসবেন সিলেটে। আমরা যাওয়ার পথে জালালনগর পয়েন্ট, এখানে একটু ব্রেক করে চা খেলাম, একটু এনার্জি নিলাম। এখন আবার রওনা দিব, বাইপাস রোড দিয়ে ঢুকবো আমরা। তেল প্রায় শেষের দিকে, তাই এখানে একবারে তেল ভরবো, তেল ভরে দেন রওনা দিব। দেখি কত টাকার তেল ঢুকে। এর আগে আসার সময় 1300 টাকার তেল ভরছি। ঢাকা থেকে আসার সময় ঢাকায় ভরছি 1000 টাকা, আর সিলেট বাইপাস রোডে এসে ভরছিলাম 300 টাকা। এরপর আর তেল ভরা হয় নাই। এটা হচ্ছে সেনানিবাসের পাশে, এখানে তেলটা মনে হয় ভালো হবে। এটা কি ট্রাস্টের না ভাই? হ্যাঁ, এবারে ফ্রেশ না? এটা কি পদ্মার নাকি মেঘনার? যমুনার। যমুনার তেল মনে হয় সবচেয়ে ভালো। ভাই বললো এখানে একদম ফ্রেশ। হ্যাঁ, কোন জায়গায় বুঝতে পারবো না। যাক আলহামদুলিল্লাহ ভাই, ভালো হলেই ভালো। আমরা ঢাকা যাবো না, তেল ভালো দরকার সবচেয়ে বেশি। এই বলদের বাচ্চাটা আড়াই গেছিল, তোরে থাবরামো এরপর যদি আড়া। আমরা সিলেট শহরে চলে আসছি। শহর বলতে আমরা সিলেটের একদম শেষ প্রান্তে, মানে বাইপাস রোড দিয়ে আসার কারণে সিলেটের শহরের যানজটগুলো পোহাতে হয় নাই। আপনারা যারা আসবেন অবশ্যই বাইপাস রোডটা ইউজ করবেন। এখান থেকে বাই গেলেই ঢাকা, আর এখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 245 কিলোমিটার। আর এখন সময় হচ্ছে 5:55, প্রায় 6টা বেজে গেছে। ওই রুইং ছোট ভাই ও হারাই গেছিলো দেখে একটু সময় বেশি লাগছে, মানে আরও আগে চলে আসতাম এখানে। আমরা এখন শেরপুর সেতু ক্রস করতেছি, সুরমা নদী দিয়ে আমরা আগাচ্ছি। এখানে বাইকের টোল 10 টাকা, কিন্তু যখন আমরা ক্রস করছিলাম তখন কাউকে কিছু জিজ্ঞেস করেন এখানে টোল কি দেওয়া লাগে না লাগে জানি না, আপনারা কমেন্টে জানান। প্রচুর পোকা, রাতে বেলা চালাতে খুব কষ্ট হচ্ছে, কি আর করার। আর আমি একটা ঝামেলা আছে, আমার ভাইজারটা হচ্ছে ব্ল্যাক কালার, আমার হোয়াইট ভাইজারটা আনতে ভুলে গেছিলাম আমি। এই কারণে এখন আর কিছুই করার নাই, অর্ধেক ভাইজারটা নামাই আবার খুলি, এভাবে চালাইতেছি। তবে এখনো কোনো হোটেলে খাওয়া দাওয়ার জন্য ব্রেক করি নাই, সামনে করবো ইনশাল্লাহ। আমরা শায়েস্তাগঞ্জ চলে আসছি। এখান থেকে আর ঢাকার দূরত্ব হচ্ছে 150 কিলোমিটারের মতো। আর এখন সময় হচ্ছে 7:56। শায়েস্তাগঞ্জে পৌঁছানোর পর এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, কারণ অনেক ক্ষুধা লাগছে। কিছুই খাইনি এখন পর্যন্ত, জাস্ট খালি ওই একটু রুটি এগুলো খেয়েছিলাম। এখন আমরা একটু ভালো একটা হোটেল দেখে খাবো। আর আমার মোবাইলের চার্জ শেষ, মোবাইলে একটু চার্জও দিতে হবে, ফ্রেশ হইতে হবে। হাতের অবস্থা তো নাজেহাল একদম। অবশেষে আমরা ভৈরব ব্রিজ চলে আসছি। 10 টাকা করে টোল দিলাম। ভৈরব ব্রিজের আগে প্রচুর ধুলাবালি, এমন ধুলাবালি। আর আপনারা জানেন আমার ভাইজারটা ব্ল্যাক, দ্যাটস ওয়াই যত বালি ছিল সব আমার চোখের মধ্যে গেছে। লিটারেলি চোখে কিছুই দেখতে পারতেছি না। ভৈরব ব্রিজ থেকে নেমে ঠিক মতো পানি দিতে হবে। আমরা এখন আছি 300 ফিটে। আমরা কাঞ্চন ব্রিজটা পার করলাম, কাঞ্চন ব্রিজ পার করে এখন 300 ফিট চলে আসছি। কাঞ্চন ব্রিজের আগের যে ভয়ঙ্কর জ্যাম, এই জ্যামে পড়লে একদম অবস্থা খারাপ হয়ে যায়। পাশাপাশি রোডের অবস্থাও কিন্তু খুব বাজে। আল্লাহর রহমতে জার্নিটা ভালো ছিল, সেফ মতে আমরা পৌঁছায় গেছি। আল্লাহর অশেষ রহমতে আরেকটি সফল ট্যুর দিলাম বন্ধুদের সাথে। আমাদের আসতে একটু কষ্ট হয়ে গেছে, যাই হোক এখন সময় হচ্ছে 2:15, বাসায় চলে যাবো। এখানে বেশিক্ষণ থাকবো, এক কাপ চা যদি পাই খাবো, তারপর চলে যাব। তো সবার কাছে জিজ্ঞেস করতেছি ওদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল এই রাইডে লং ট্যুর দিছি রাতুলের সাথে। রাতুল, এবার এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমার? অসাধারণ, চমৎকার এক্সপিরিয়েন্স। অবশেষে আল্লাহর রহমতে আমরা এসব পৌঁছাইতে পারছি কোনো ঝামেলা ছাড়া। আমরা কি বান্দরবন যাব নেক্সট? অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে বান্দরবন যাব। শিশির, তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এই রাইডে? আমাদের কক্সবাজার ট্যুরের থেকে এই ট্যুরটা খুবই ভালো হয়েছে, হ্যাঁ অনেকটাই ভালো হয়েছে। ইনশাআল্লাহ নেক্সটে বান্দরবন প্ল্যানিং হচ্ছে। ইনশাআল্লাহ বান্দরবন প্ল্যানিং হচ্ছে, আপনারা সবাই দেখবেন। আর এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।